রেকর্ডিং স্টার্ট করছি আজকের পরে, মানে ক্লাস কনভার্সন হওয়ার পরে রেকর্ডিংটা আমি দিয়ে দিব আপনাদের গুগল ক্লাসরুমে। তো জি ম্যাম। যেটা করাবো বলে আজকে ফিক্সড আছে সেটা হচ্ছে যে আপনাদেরকে সিভি রাইটিংটা আমি আজকে ক্লাসে শিখাবো। এখন সিভি রাইটিং বা অফিসিয়াল লেটার্স রাইটিং এই নিয়ে আপনাদেরকে গত কোনো ক্লাসে স্যার কোনো আলোচনা করেছেন কিনা আমার একটু জানা দরকার। কোন আলোচনা কি হয়েছিল সিভি রাইটিং নিয়ে? না ম্যাম, গত কোনো ক্লাসে ওরকম হয়নি। ভাবে কোনো আলোচনা হয় নাই। আচ্ছা, তাহলে মূলত আমি আজকে আপনাদেরকে সিভি রাইটিং এবং কভার লেটার দুইটা নিয়ে আলোচনা করব। দেখা যাক কতটুকু শেষ করতে পারি, আদারওয়াইজ মেটেরিয়াল গুলো আপনাদের কাছে দেয়া থাকবে, আপনারা নিজেরাও রিভিশন করতে পারবেন। তো আজকে আমি স্টার্ট করছি হচ্ছে গিয়ে সিভি দিয়ে। এরপরে কভার লেটারটা সিভির সাথে খুবই ক্লোজলি কানেক্টেড একটা ডকুমেন্ট, এটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা একটু আমাকে বলেন যে স্ক্রিনটা ভিজিবল হচ্ছে কিনা। প্রিপেয়ারিং আ সিভি এটা দিয়ে স্টার্ট করছি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন, পাওয়ার পয়েন্টটা? জি ম্যাম, দেখতে পাচ্ছি। তো তার আগে আমি একটু বলে নিই যে আমরা সিভি রাইটিং বা এই ধরনের ডকুমেন্ট গুলা রাইটিং এগুলো আমরা কেন শিখি। একাডেমিক রাইটিং আপনারা যে কোর্স গুলো করছেন এগুলো তো একাডেমিক ইংলিশ কোর্স। একাডেমিক রাইটিং এর জন্য একাডেমি মানে হচ্ছে আপনার উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, যার ঠিক পরবর্তী স্টেপ হচ্ছে কি আপনার প্রফেশনাল লাইফ। আপনার যদি এখন কোনো ধরনের ইন্টার্নশিপ বা এই ধরনের ইকুইভ্যালেন্ট জবে থেকে থাকেন, এটা কিন্তু শুধুমাত্র আপনার প্র্যাকটিসের জন্য অথবা অভিজ্ঞতা অর্জনের জন্য। দিস ইজ নট ইউর মেইন স্ট্রিম জব। অথবা আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠানে থেকে থাকেন, নিজে ব্যবসা করতে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এখন আপনাদের যে বয়সটা সেটা হচ্ছে আপনি নিজের জন্য এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন, বাট এখনো মেইন স্ট্রিমে আপনি নামেন না, যেহেতু আপনি এখনো ছাত্র জীবনটা পার করে সারেন নাই। তো এই ধরনের কন্টেন্ট গুলা একাডেমিক রাইটিং এ রাখার উদ্দেশ্য হচ্ছে, এক নাম্বার উদ্দেশ্যটা হচ্ছে এগুলা কিন্তু লেখার স্টাইল কিছুদিন পর পর চেঞ্জ হয়। একটা প্রপার স্টাইল সবসময় স্ট্যাটিক থাকে, তার উপরে দেখা যায় আশেপাশে সাবসিডিয়ারি আইটেম গুলা একটু একটু চেঞ্জ হতে থাকে। সো আপডেটেড সিভি রাইটিং অথবা সিভির সাথে যে লেটারটা দিতে হয়, যেটাকে অনেকে জব অ্যাপ্লিকেশন লেটারও বলে থাকে, সো জব অ্যাপ্লিকেশন রাইটিং এগুলাও কিন্তু পরিবর্তিত প্যাটার্নটা স্টুডেন্টদেরকে জানানোটা জরুরি। এবং যেহেতু এটাই আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স, আপনারা যতগুলো কোর্স করছেন তার মধ্যে এটাই আপনাদের একমাত্র ল্যাঙ্গুয়েজ কোর্স। বাংলা কোর্স হয়তো পেয়েছেন বা পাবেন, বাট সেখানে তো আর ইংলিশের প্রথাটা শেখানো হবে না। এই কারণে আমরা এই আইটেমটাকে আমাদের কোর্সের সাথে রাখি। আর ইএপি 103 এটা কানেক্ট করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আপনারা সিনিয়র মোস্ট ইএপি কোর্সের স্টুডেন্ট, তো এরপরে কিন্তু আর হয়তো ইএপি পাচ্ছেন না, তো এখনই এই স্টাইলটা শিখে নেন। তারপরেও নিজেদের লার্নিং এর জন্য আমি একটা কথা বলে রাখবো যে সিভি অথবা কভার লেটার এগুলা যখন কোথাও জমা দেওয়ার প্রয়োজন হবে তার আগে একটু ভালো যে ওয়েবসাইট গুলা, যেমন ধরেন অক্সফোর্ড বা কেমব্রিজ বা হার্ভার্ড, এগুলার ওয়েবসাইটে কোন একটা সিভি বা কভার লেটার লেখার স্টাইলটা একটু দেখে নিন। ধরেন আজকে থেকে 2 বছর পর আপনি কোথাও সিভি জমা দিচ্ছেন, রাইটিং প্যাটার্ন যেহেতু কিছুটা চেঞ্জ হতে থাকে, তখন আপনি একটা ডেমো ওখানে দেখে নিতেও পারেন, যেটা আপনাকে পরবর্তীতে হেল্প করবে। আমি কি বুঝাতে পেরেছি কি বলতে চাচ্ছি? ক্লিয়ার সবার কাছে? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা মূলত কন্টেন্টে চলে যাব। হোয়াট ইজ এ সিভি? এখানে দেখতেই পাচ্ছেন যে কিছু এলিমেন্টারি কোয়েশ্চেন অথবা এলিমেন্টারি কি পয়েন্টস বলা আছে, যে সিভি দ্য বিগিনিং ইমপ্রেশন অফ আ পারসন, detailed presentation of an applicant's information used to apply for a job. Unlike cover letter, CV is unspecific to position. Social CV, like for marriage, is different from professional CV. Social CV টাকে আমাদের সমাজে বা আমাদের প্রচলিত ল্যাঙ্গুয়েজে অনেক সময় বায়োডাটা বলা হয়ে থাকে, যে একটা ছেলের বা একটা মেয়ের বায়োডাটা বিয়ের আগে অপর পক্ষের পরিবারের কাছে যেটাকে জমা দিতে হয়। এরপরে হচ্ছে গিয়ে সিভি রিপ্রেজেন্টস দ্য পার্সোনালিটি অফ দ্য অ্যাপ্লিকেন্ট। প্রত্যেকটা পয়েন্ট একটু একটু চিন্তা করেন, এটা আপনার একাডেমিক ইংলিশ কোর্স অ্যাজ ওয়েল অ্যাজ আপনার সোশ্যাল লাইফের সাথেও কিন্তু কানেক্টেড। আপনি কোথাও চাকরি করতে যাচ্ছেন, আপনি তো প্রত্যেকবার সেখানে ফিজিক্যালি গিয়ে উপস্থিত হতে পারছেন না, হয়তো সেখানে শুধু সিভি রিকোয়ার করা হয়েছে, একেবারে ভাইবার দিন আপনাকে ডাকবে। তো ওখানে অ্যাজ আ পার্সন আপনার সিভিটা কতটুকু এক্সপ্রেসিভ, আপনার সিভিটা কতটুকু গুছানো, আপনার সিভির ল্যাঙ্গুয়েজটা কতটুকু গাঠনিক এবং সৌন্দর্যপূর্ণ, এই সকল বিষয় কিন্তু পয়েন্ট আউট হবে। সেকেন্ড পয়েন্ট যেটা, ডিটেল প্রেজেন্টেশন অফ অ্যান অ্যাপ্লিকেন্টস ইনফরমেশন, যে হ্যাঁ আপনাকে কেউ নিয়োগ দিচ্ছে, সেখানে আপনাকে সবৈতনিক চাকরি করতে হচ্ছে, তো ডেফিনেটলি আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, আপনার সফট স্কিল ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে, আপনার আইটি বেসড নলেজ কিরকম, সোশ্যাল কানেক্টিভিটি নলেজ, সবকিছু সিভিতে রাখতে হবে। ইউজ টু অ্যাপ্লাই ফর আ জব, এটা কমন, এটা আর এক্সপ্রেস করছি না। এরপরে হচ্ছে কভার লেটারে, এরপরে যে কন্টেন্ট আমি পড়াবো আমি শুরুতে বলে নিচ্ছি, কভার লেটারে কিন্তু বলা থাকে যে আপনি কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন, কার কাছে অ্যাপ্লাই করছেন,
ধরেন আপনি হায়ারিং ম্যানেজারের কাছে দিয়েছেন অথবা হিউম্যান রিসোর্স অফিসারের কাছে দিয়েছেন, সেগুলা কভার লেটারে উল্লেখ থাকে। সিভিতে কিন্তু এই জিনিসগুলো উল্লেখ থাকে না। সিভি ইট ইজ অ্যাবসলিউটলি অ্যাবাউট হোয়াট আর ইউ, হাউ আর ইউ অ্যাজ আ পার্সন, অ্যাজ অ্যান এমপ্লয়ি, আপনি ফিউচারে কিরকম এমপ্লয়ি হবেন, শুধুমাত্র আপনি কেন্দ্রিক তথ্যগুলা সিভিতে থাকে। কিন্তু কভার লেটারে চলে যাবে আপনি কিভাবে আবেদন করছেন, কার কাছে আবেদন করছেন, কোন পোস্টে আবেদন করছেন, এন্ড এভরিথিং, ওই আবেদন সংক্রান্ত বিষয়গুলো। সোশ্যাল সিভির পয়েন্টটা তো একটু আগে বললামই, সিভি রিপ্রেজেন্টস দ্য পার্সোনালিটি অফ দ্য অ্যাপ্লিকেন্ট। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি একদম লাস্টে পয়েন্টটা রাখা হয়েছে, তাও আমি বলবো যে এই জিনিসটাকে গুরুত্বের সাথে নিবেন। কেন? প্র্যাকটিক্যাল লাইফ চিন্তা করেন, সিভি লিখানো শিখানো যেটা হচ্ছে, এটা কিন্তু এমনিতে এরকম না যে রচনা লেখা শিখতেছেন, হয়তো কখনোই আর ইন ইউর ফিউচার আপনাকে রচনা লিখে জমা দিতে হবে না, এসে কম্পিটিশনে যাচ্ছেন না, বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি দ্বিতীয় পত্র লিখছেন না। ইটস সিভি উইচ ইজ প্র্যাকটিক্যালি নিডেড ইন আওয়ার লাইফ, স্পেসিফিক্যালি ইন আওয়ার প্রফেশনাল লাইফ। পার্সোনালিটিটা প্রেজেন্ট করতে হলে আপনাকে, যদি আপনি ধরেন যে আপনি খুবই ইউনিক একটা সিভি খুব সুন্দরভাবে কোথাও রিপ্রেজেন্ট করবেন, তাহলে তার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি আগে আপনার প্যাটার্নটা দাঁড় করান যে কিভাবে আর 10টা সিভি থেকে আপনার সিভিটা ব্যতিক্রম হবে, আপনার সিভিটা লুক্রেটিভ হবে, এবং আপনার সিভিটা দেখে আপনার ফার্স্ট ইমপ্রেশন, যেখানে চাকরি করার জন্য সিভিটা জমা দিচ্ছেন, সেখানে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবে। এই সব কিছুকে কম্বাইন্ড করে সিভিটাকে প্রিপেয়ার করার জন্য একজন স্টুডেন্টের বা একজন এমপ্লয়ি রেডি হতে হবে। এই স্লাইডটা সবাই আমরা বুঝতে পেরেছি? কারো কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আমি যেহেতু কোনো কোয়েশ্চেন পাচ্ছি না, আমি ধরে নিচ্ছি যে আপনারা বুঝতে পেরেছেন। আমার কথা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন, নাকি নেটওয়ার্কের কোনো প্রবলেম আছে? বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তো আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। ডিফারেন্স বিটুইন সিভি এন্ড রেজুমে, এটা একটু খেয়াল করেন। অ্যাকচুয়ালি রেজুমে বলতে যেটা বোঝানো হয় বা সিভি বলতে যেটা বোঝানো হয়, এগুলার বেসিক খুব একটা ডিফারেন্স নাই। এগুলো ওয়ার্ড হিসেবে অনেক সময় কারিকুলার ভিটা বলে অনেকে, সিভিটাকে সংক্ষেপে, এটা পুরো নাম হচ্ছে কারিকুলার ভিটা, ভিটে অথবা ভিটা, এই টাইপের একটা উচ্চারণ হয়, আপনার স্পেলিংটা দেখলে বুঝতে পারবেন। আর রেজুমে অলমোস্ট একই টাইপের। এখানে বলাই আছে, দেখেন যে সিভি ইজ ইউকে ওয়ার্ড, ইউনাইটেড কিংডমে এটা ইউজ হয়, আর রেজুমে ওয়ার্ডটা আমেরিকান ওয়ার্ড। এটা আমরা কিন্তু ইংরেজি ভাষা অনেকদিন ধরে শিখছি, আমরা জানি যে একই ওয়ার্ড এই দুইটা কন্টিনেন্ট, এই দুইটা কান্ট্রিতে ডিফারেন্টলি ইউজ হয়। একই শব্দের বিভিন্ন নাম থাকে। যেমন ধরেন আমরা অনেক সময় বলি ফ্ল্যাট, আমরা একটা ফ্ল্যাটের মধ্যে থাকছি, এটাকে আবার অনেক সময় ইউএসএ তে বলা হচ্ছে অ্যাপার্টমেন্ট। আপনি যেটাকে চিপস বলছেন, মানে আমরা যে খাচ্ছি খাবার চিপস, পটেটো চিপস, এটাকে দেখা যায় যে আমেরিকানরা চিপস বলে, আবার ইউনাইটেড কিংডমের লোকজন বলছে ফ্রাইস, পটেটো ফ্রাইস, অথবা এমনিতে জাস্ট ফ্রাইস বলছে, ওরা বুঝে নিচ্ছে যে ওখানে আসলে ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস এর কথা বলা হচ্ছে। এই টাইপের একটা ডিফারেন্স, এটা আসলে খুব বেশি ডিফিকাল্ট কিছু না। এরপরের স্লাইডে আমি যাচ্ছি, স্ট্রাকচার অফ এ সিভি। এখন আসেন আমরা কিন্তু একদম ফান্ডামেন্টাল আলোচনা থেকে সরে গিয়ে ইন্টারনাল আলোচনায় যাচ্ছি, যে স্ট্রাকচার অফ আ সিভি আমি কিভাবে লিখবো, আমি যে সিভিটা লিখতে বসবো আমার স্টেপ গুলা কি কি হবে, কয়টা অংশে আমার সিভিটা বিভক্ত থাকবে। পার্সোনাল ইনফরমেশন এন্ড ফটোগ্রাফ একদম শুরুতে দিতে হবে। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে একটা দুটা লাইন আপনারা সিভিতে এমন ভাবে লিখতে পারেন, ইন্ট্রোডাকশন বলে এটাকে, ইন্ট্রোডাকশন শব্দটা লিখে নিচে এক দুইটা লাইন লিখতে পারেন যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ডু দিস কাইন্ড অফ জব। এটা যে কোনো টাইপের জব হতে পারে, ইঞ্জিনিয়ারিং সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, কোনো প্রাইভেট প্রজেক্ট, এই টাইপের জবে আপনি কেন ইন্টারেস্টেড, এটা খুব ঠান্ডা মাথায় একটা লাইনে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, আপনি অ্যাজ আ পার্সন বা অ্যাজ অ্যান এমপ্লয়ি কিভাবে সেই জবটাতে নিজেকে সুইটেবল করে নিবেন, আপনার দক্ষতাটা কি। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, আমার এই ক্লাস লেকচারের পরে যখন সিভি তৈরি করতে যান না কেন, সিভিটা সবসময় অ্যাম্বিশাস হতে হবে। এটা সবসময় মনে রাখবেন যে আপনি যদি 80 নাম্বার স্কোর করতে চান, আপনাকে অন্তত 120 টার্গেটে রাখতে হবে। কারণ কি, আমরা যদি টার্গেটটা বড় না রাখি, আমরা মিনিমাম একটা স্ট্যান্ডার্ডেও কিন্তু পৌঁছাতে পারবো না। টার্গেট কখনো ছোট রাখার দরকার নেই, আপনি টার্গেট অনেক বড় রাখেন, সেটা দেখে আপনি আগাতে থাকেন, তারপরে যতটুকু আগানো যায় না কেন। এই একই ইম্প্যাক্ট কিন্তু সিভির ভিতরে থাকতে হবে। সিভিটা পড়ার পরে যেন বোঝা যায় যে হ্যাঁ, আপনি একজন অ্যাম্বিশিয়াস, একজন ইন্টারেস্টেড এবং একজন এনথুসিয়াস্টিক পারসন। এনথুসিয়াস্টিক কি, যেই কাজের জন্য আপনি সিভিটাকে জমা দিচ্ছেন, কাজ করার উদ্দেশ্যে, সেই কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট পরিমাণে ইচ্ছা শক্তি নিয়ে আগাচ্ছেন। খুব মেরে কোনো সিভি দিলে কারোর ঠেকা পড়ে নাই, 100-200 এমপ্লয় ফালাই দিয়ে বা
3000 এমপ্লয় ফালাই দিয়ে আপনাকে নেওয়ার জন্য। অলওয়েজ রিমেম্বার দ্যাট সিভি ইজ দ্য ভেরি ফার্স্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ইমপ্রেশন ফ্রম ইউর সাইড। এরপরে দেখেন কি পয়েন্টটা বলা হয়েছে, পার্সোনাল ইনফরমেশন এন্ড ফটোগ্রাফ তো বলা হলো, একটা ফর্মাল ফটোগ্রাফ অ্যাটাচ করতে হয় পাসপোর্ট সাইজের। এডুকেশনাল অর একাডেমিক ইনফরমেশন থাকতে হবে, যেহেতু আপনাকে নিয়োগ করবে তো আপনার শিক্ষাগত যোগ্যতাটা, আপনি স্টুডেন্ট কিরকম, এই সকল বিষয় কিন্তু ইম্পর্টেন্ট। আপনার ইনস্টিটিউশন কোথায়, কবে পাস করেছেন এন্ড এভরিথিং। এক্সপিরিয়েন্স ইনফরমেশন, যেটার জন্য এখন আমাদের দেশে বেকারত্বের হার দিনে দিনে বাড়ছে অ্যাকচুয়ালি স্পিকিং। সো দেখা যায় যে অনেক সময় এক্সপিরিয়েন্সটা এত বেশি চায় যে একজন নতুন স্টুডেন্ট বা একজন মাত্র ফ্রেশার পাস করে বের হয়েছে, ওর পক্ষে এতটুকু এক্সপিরিয়েন্স কিন্তু দেয়া সম্ভব না, কারণ ওকে তো কাজ করা এখনো শুরু করতে দেয়া হয়। তারপরেও যে এক্সপিরিয়েন্সটা আছে এটা অ্যাড করবেন। আর এই পয়েন্টটা এবং তার ঠিক ইমিডিয়েট পরের পয়েন্টটা মিলে আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল লাইফের একটা কথা বলি। যেমন ধরেন পরের পয়েন্টটা হচ্ছে এক্সট্রা কারিকুলার এন্ড অ্যাচিভমেন্ট ইনফরমেশন, যে আপনি এক্সট্রা কারিকুলারে এবং বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট মিলে আপনি কিরকম। ধরেন গ্রিন ইউনিভার্সিটিতে কোনো একটা কনফারেন্স হচ্ছে, এখন কিন্তু আমাদের ভার্সিটিতে অনেক কনফারেন্স হয়, রিসেন্টলি আমরা এসটিএ কনফারেন্স শেষ করেছি, সেখানে আপনি আর কিছুই না জাস্ট একটা ভলান্টিয়ারের কাজ করেছেন। এখন এত বড় একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, একটা ভলান্টিয়ারের কাজ করতে গেলেও কিন্তু এক্সপিরিয়েন্স যে কম হয় না, কম হয় তা না। একজন বিদেশি প্রফেসর বাংলাদেশে এসে অনলাইনে হোক বা অফলাইনে হোক কিভাবে প্রেজেন্ট করছে একটা পেপার, আপনার হয়তো আর কোনোই কাজ নেই, আপনি টেকনিক্যাল ভলান্টিয়ার, আপনি শুধু এটা বসে বসে রেকর্ড করতেছেন, তারপরেও কিন্তু আপনার সেখানে একটা নলেজ গ্যাদার হচ্ছে। আপনি অন্য যে কোনো কাজে যান, যেমন ধরেন গ্রিনে জব ফেয়ার হয়, আপনি জব ফেয়ারে একজন ভলান্টিয়ার বা একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, অথবা কোনো জায়গায় ইন্টার্ন হিসেবে গ্রিনে কাজ করছেন, ডিপার্টমেন্ট বলেন, সেন্টার বলেন, যে কোনো জায়গায়। তো এই যে আপনার এক্সপিরিয়েন্সটা হচ্ছে, এটা হয়তো এটা আমাদের সামাজিক, আমি বলবো এটা আমাদের সোসাইটির জন্য এটা একটা অপারগতা যে আমরা এই জিনিসগুলোকে আসলে ইম্পর্টেন্স দেই না। একটা ছোট বাচ্চা যখন ক্লাস 5-এ একটা দৌড় দিয়ে একটা মেডেল জিতে আনে, ওর মেডেলটা হয়তো কয়েক বছর পরে ফ্যামিলি মানুষজন হারায় ফেলে। কিন্তু এই জিনিসগুলোর জন্যই কিন্তু বাংলাদেশের সোশ্যাল স্ট্রাকচারে চাকরি পাওয়াটাও এতটুকু ডিফিকাল্ট হয়, কারণ আমাদের এক্সপিরিয়েন্স আছে অনেক, আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয়তো অনেক করেছি এখন পর্যন্ত, আমাদের যে শিক্ষা জীবন আপনারা পার করেছেন, কিন্তু এগুলো আমরা উল্লেখ করার ক্ষেত্রে মনে করি কি এটা আর এমন কি, এটা আমি কেন উল্লেখ করবো, এটা তো এমনিতেই বোঝা যায় যে আমি এই ধরনের কাজ কারবার, এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের সবারই আমাদের স্টুডেন্ট লাইফে থাকে। কিন্তু এই জিনিসগুলোকে সুন্দর ল্যাঙ্গুয়েজে একটা প্রপার ফরম্যাটে সাজানো কিন্তু সিভি কে এনরিচ করার অনেক স্ট্রং একটা ওয়ে। এটা কখনোই ভুলবেন না। আপনি যদি কোনো জায়গায় 10 দিনের জন্য কোনো ট্রেনিং এ যান, 5 দিনের জন্য ভলেন্টিয়ারের কাজ করেন, চেষ্টা করবেন সেখান থেকে একটা সার্টিফিকেট নিতে, ওই কনফারেন্সটা বা ওই কাজের টাইটেলটা জানবেন। যেমন ধরেন এসটিআই এর পুরো টাইটেলটা জেনে নেন, ওইটা সাল জেনে নেন, কত থেকে কত তারিখ পর্যন্ত হয়েছে এটা মনে রাখেন। এবং আপনাকে যদি কখনো কোনো আইডি কার্ড দেয়, ট্রাই টু প্রিজার্ভ দ্যাট আইডি কার্ড, কারণ সিভি, কভার লেটার এগুলোর সাথে অ্যাটাচমেন্ট হিসেবে কিন্তু অনেক সার্টিফিকেট, অনেক এক্সপিরিয়েন্স পেপার দেয়া যায়, তখন আপনারা এই জিনিসগুলো দিতে পারবেন। কিন্তু এগুলাকে যদি কখনো হেলাফেলা করে, যেটা আসলে বলে লাভ নাই, আমাদের সোসাইটিতে বেশিরভাগ মানুষ এগুলোকে হেলাফেলা করে, এইগুলো আবার দেখবেন বিদেশের সিভি গুলাতে, বিদেশের যে কোনো একটা স্যাম্পল সিভি ধরবেন অন্যান্য কান্ট্রির মানুষের, ওরা এগুলাকে অনেক ইম্পর্টেন্স দেয়। একটা বাচ্চা একটা ভলিবল টিমে 6 মাস খেললো, সেখান থেকে তাকে একটা স্পোর্টস সার্টিফিকেট দেওয়া হয়, এবং ওইটা তার বড় হয়ে যাওয়ার পরেও চাকরির সিভিতেও অ্যাটাচ থাকে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এই যে আমি বললাম একটু আগে যে সিভি কিন্তু একটা মানুষের প্রথম পরিচয়টা প্রকাশ করে। আপনি স্পোর্টসে ছিলেন, তার মানে আপনি একটা স্পোর্টস টিমের সাথে মিশে অভ্যস্ত। আপনি একটা কনফারেন্সের ভলান্টিয়ারশিপে ছিলেন, তার মানে আপনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রফেসরদেরকে দেখে তাদের সাথে সেই পরিবেশটা থেকে আপনি অভ্যস্ত, আপনি ওই পরিবেশটার মধ্যে বড় হয়েছেন। তো এই বিষয়গুলো কিন্তু সিভি জানায়। আপনি যদি আপনার সিভিতে এগুলো না দেন, কারোর ঠেকা পড়ে না এটা দেখতে যে আপনি এসটিআই কনফারেন্সে ইন্টার্ন অথবা টেকনিক্যাল সাপোর্টার হিসেবে কাজ করেছেন, কিন্তু আপনি জানান, দেখবেন যে এটা একটু একটু করে, এগুলো খুবই ছোট ছোট ইউনিট, কিন্তু একসাথে যখন অনেকগুলো ইউনিট হয় তখন কিন্তু এটার ইম্প্যাক্টটা একদম চালনা নয়। আমি কি বুঝাতে পেরেছি আমি কি বলতে চাচ্ছি? সবাই কি মনোযোগ দিয়ে শুনছেন? জি ম্যাম। এরপরে দেখেন পরের পয়েন্ট গুলা কি, আমি কিন্তু এক্সট্রা কারিকুলার এন্ড অ্যাচিভমেন্ট ইনফরমেশন পর্যন্ত বলে ফেলছি, এবং আমি ইচ্ছা করে এমন ভাবে বলতেছি as if এটা আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফের সাথে কানেক্ট করেন। অযথা একটা ক্লাস লেকচার শুনে সেটাকে দৈনন্দিন জীবনের সাথে কানেক্ট না করতে পারলে অ্যাকচুয়ালি কোনো লাভ নাই, বিশেষ করে সিভির ক্লাস লেকচার। এরপরে হচ্ছে স্পেশাল অ্যাবিলিটিস, যেমন ধরেন আপনারা তো সিএসসি ডিপার্টমেন্ট, তাই না? এখানে সব সিএসসি স্টুডেন্ট না? জি ম্যাম। তো ধরেন আপনার রোবোটিক্স নিয়ে ইন্টারেস্ট আছে, রোবোটিক্স নিয়ে সিএসসি ডিপার্টমেন্টের প্রজেক্ট হয় এটা আমরা জানি, রোবোটিক্স নিয়ে ইন্টারেস্ট আছে, অথবা কম্পিউটার প্রোগ্রামিং এর জন্য আপনি হয়তো প্রোগ্রামার, আপনি হয়তো গেমার, কোন একটা গেম তৈরি করেছেন।
এগুলোতে কিন্তু সবার ইন্টারেস্ট থাকে না। আপনি হয়তো ওই জায়গাটাতে আপনার একটা ন্যাক আছে যে আপনার একটা ইন্টারেস্ট সবসময় কাজ করে যে আমি এই জিনিসটা নিয়ে আরো কাজ করতে চাই, আমি রোবোটিক্স নিয়ে ছোট ছোট প্রজেক্টে টিচারদেরকে অ্যাসিস্ট করতে চাই। সো আপনার ক্লাসমেট র্যান্ডম আরো 10-12 জন হয়তো সেখানে অভ্যস্ত না, ওই কাজগুলো করতে পছন্দ করছে না, আপনি পছন্দ করছেন। দিস ইজ আ কাইন্ড অফ ইউর স্পেশাল অ্যাবিলিটি। অথবা স্পেশাল অ্যাবিলিটির ভিতরে আরো অনেক কিছু পড়ে, যেমন ধরেন আপনি পার্ট টাইম এখানে সিএসসি স্টুডেন্ট হিসেবে থাকার পরও কোন একটা প্রতিবন্ধী স্কুলে বাচ্চাদেরকে পড়ান, বাচ্চাদেরকে প্রতিবন্ধী স্কুলে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে পড়ান। এর মানে কি? এর মানে হচ্ছে আপনি শুধু ভোকাল বা ভার্বাল ল্যাঙ্গুয়েজে না, আপনি যারা স্পেশালি হ্যান্ডিক্যাপড, এখন তো আমরা আর প্রতিবন্ধী শব্দটা বেশি একটা ব্যবহার করি না, আমরা তাদেরকে বলি যে স্পেশাল চাইল্ড অথবা স্পেশাল অ্যাবিলিটিস সহ তারা থাকে, তাদের সাথে আপনি কমিউনিকেট করতে অভ্যস্ত, তাদেরকে ট্রেন আপ করে আপনি অভ্যস্ত, যেটা রাইট নাও 21st সেঞ্চুরিতে ওয়ার্ল্ডে খুবই ডিমান্ডিং একটা আমি বলবো এটা একটা স্কিল। বিকজ প্রতিবন্ধিত্বের হারও বাড়ছে এবং তাদেরকে কিভাবে আমরা রিকভার করতে পারি সেই ইনস্ট্রাক্টরদের ইম্পর্টেন্সও কিন্তু বাড়ছে। এই ধরনের যে কোনো কাজ যেটা হয়তো অন্যরা জানে না, বাট আপনি আপনার দৈনন্দিন জীবনে এটা এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে নিজেকে এনরিচ করতেছেন ইন আ বেটার ওয়ে, ইন আ গুড ম্যানার্স, এটা আপনি আপনার সিভিতে উল্লেখ করতে পারেন। রেফারেন্সেস হচ্ছে গিয়ে যে আপনাকে চিনে আপনার শিক্ষা জীবন থেকে অথবা প্রিভিয়াস কোনো চাকরির এক্সপিরিয়েন্স থেকে সেরকম ফিল্ডের স্বনামধন্য ঠিক বলা যেতে পারে না, মানে মোটামুটি রিনাউন্ড এরকম ব্যক্তির রেফারেন্স আপনি অ্যাড করতে পারেন। যেমন ধরেন আপনি আপনার ডিপার্টমেন্টের কোনো অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট অথবা প্রফেসর র্যাঙ্কের কোনো টিচারের রেফারেন্স অ্যাড করতে পারেন। অন্য বিশ্ববিদ্যালয়ে যাদের কাছে পড়েছেন তাদের যদি অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার এক্সপিরিয়েন্স থাকে বা এর পরবর্তীতে হয়তো মাস্টার্স করবেন এরকম আছে, সেইখানকার আপনার শিক্ষকদের রেফারেন্স নিতে পারেন। আপনার পরিচিত কোনো গভর্নমেন্ট ভালো অফিসার যার সাথে আপনার এডুকেশনাল অথবা প্রফেশনাল কানেকশন ছিল তার রেফারেন্স দিতে পারেন। তারপর হচ্ছে ডিক্লারেশন এন্ড সাইনিং। এর উদ্দেশ্য হচ্ছে ডিক্লারেশন এন্ড সাইনিং, এই স্টেপটার উদ্দেশ্য হচ্ছে সিভিল লাস্টে একটা ডিক্লারেশন দিতে হয়। ডিক্লারেশনটা কেমন? যে এই সিভিতে যে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে এগুলা সত্য এবং আমি এই তথ্য অনুযায়ী আমার পরবর্তী চাকরিতে এমপ্লয়মেন্ট হওয়ার পরে সোসাইটিকে এবং সেই কোম্পানিকে সার্ভ করতে প্রস্তুত আছি, এরকম কোন একটা ডিক্লারেশন দেয়া ইটস ইম্পর্টেন্ট। স্যাম্পলেও আপনারা দেখে নিতে পারবেন, স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করা হবে। এন্ড সাইনিং মানে আপনার সিগনেচার, যেটা আপনার টাইপ করা নাম না, আপনি সিগনেচার যেভাবে করেন ঠিক ওই জিনিসটা হয় হার্ড কপি অথবা ওই সিগনেচারের স্ক্যান কপি আপনার সিভিতে থাকতে হবে। বেটার হচ্ছে প্রত্যেকটা সিভি প্রিন্টেডে যদি আপনি ইন্ডিভিজুয়ালি কলম দিয়ে সিগনেচার করে সিগনেচার্ড সিভিটা আপনি পাঠাতে পারেন। সবাই কি এই পয়েন্টের এক্সপ্লেনেশন গুলো বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? নো ম্যাম। ওকে, আমি পরের স্লাইডে যাচ্ছি। এইটা মোটামুটি একটা স্যাম্পলের স্টার্টিং বলা যেতে পারে। এই পোর্শনটার মধ্যে একটা ফটোগ্রাফ থাকবে, হ্যাঁ, এই পোর্শনটাতে একটা ফটোগ্রাফ অ্যাটাচ করবেন। আর এক্ষেত্রে অনেকে গাম দিয়ে স্টেপলার দিয়ে ফটো অ্যাটাচ করে, বাট কখনোই ফটো অ্যাটাচমেন্টের মেথডটা এরকম করবেন না যে যেমন ধরেন স্টেপলার করলে অনেক সময় জং ধরে যায়, গাম দিলে হয়তো ওটা চ্যাটচ্যাটে হয়ে যায়। সুন্দর করে ফটোটা অ্যাটাচ করবেন যেন কোনো ক্রমে পরবর্তীতে ইনভেলপ থেকে বের করে আপনার সিভিটা খোলার সময় ফটোটা খুলে না যায় বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এই জিনিসটার দিকে খেয়াল রাখবেন। আর স্টার্টিং এ তো দেখতেই পাচ্ছেন যে নেম, সারনেম, ফাদার্স, মাদার্স, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো দিয়ে সিভি স্টার্টিং হয়। অন্য পদ্ধতিতেও হয়, বাট এটা একটা স্টাইল, এটা আপনারা মনে রাখতে পারেন। এরপরে ফটোগ্রাফের পরে হচ্ছে গিয়ে ফটোগ্রাফ নিয়ে কিছু কথা আছে, যে ফটোটা আপনি কিভাবে তুলবেন, কি টাইপের ছবি দিবেন। দেখেন কি কি পয়েন্ট। ফটো মাস্ট বি ফর্মাল, কোনো ইনফর্মাল ছবি আপনি দিবেন না। ব্যাকগ্রাউন্ড শুড বি হোয়াইট, এটা হচ্ছে কমনলি অ্যাকসেপ্টেড আর কি। কেউ কেউ হালকা নীল, হালকা সবুজ এগুলো দেয়, বাট সাদাটা সার্বজনীন, সবাই এটা অ্যাকসেপ্ট করে। হোয়াইট ড্রেস শুড বি অ্যাভয়েডেড, কারণ হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ড্রেস দিলে ছবিটা দেখা যাবে যে এটা মানে জ্বলে যাচ্ছে অথবা শেপটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, এই মানে কালার নিয়ে সেম ক্ল্যাশ করা যাবে না আর কি। আপনি হালকা রঙের অন্য সোবার অন্য কালারের ড্রেস পরতে পারেন। ইনফর্মাল লাইক সেলফি ইজ হাইলি প্রহিবিটেড, এই জিনিস করা যাবে না। কোনো সেলফিকে কখনো ফটোগ্রাফ হিসেবে কোথাও তো জমা দিবেনই না, সিভিতে এটা দেওয়ার প্রশ্নই আসে না, ঠিক আছে? এটা আপনি স্টুডিওতে গিয়ে তুলতে পারেন বা ভালো কোনো ক্যামেরা দিয়ে বাসায় একটা ভালো ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়েও কেউ আপনার ছবিটা তুলে দিতে পারে। ইনফর্মাল, আচ্ছা এটা তো বললাম। নেম শুড বি রিটেন বিহাইন্ড দ্য ফটোগ্রাফ ইন হার্ড কপি। এর কারণটা কি? কোনো কারণে যদি সিভি থেকে আপনার ছবিটা খুলে যায়, সাপোজ আপনার নাম এখন হচ্ছে সামিউল ইসলাম, এখন আপনি সামিউল ইসলাম এটা আপনি জানেন বা যারা আপনার সাথে পরিচিত তারা জানে, যেখানে জমা দিচ্ছেন সিভি তারা তো জানবে না। ছবিটা যদি বাই এনি চান্স হারিয়ে যায় তাহলে বেটার হচ্ছে
ওই অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করা বা অ্যাক্সিডেন্টটাকে ঠেকানোর জন্য উপায়টা হচ্ছে ছবির পিছনে আপনি আপনার ফুল নেম লিখবেন। আর এটার আরেকটা স্ট্যান্ডার্ড মেথডটা আমি বলে দিই, এখানে উল্লেখ নাই। এটা এরকম হতে পারে যে আপনার পুরো নাম আপনি সবগুলা ক্যাপিটাল লেটারে লিখছেন, ঠিক আছে? সামিউল ইসলাম পুরো নামটা হয়তো আপনি ক্যাপিটালে লিখে দিলেন, এবং তার নিচে যদি একটু জায়গা থাকে তাহলে অল্প করে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নামটা বলে দিতে পারেন। তাহলে দেখা যাবে যে ওই চাকরির বোর্ডে সামিউল ইসলাম নামে যদি দুইজনও থেকে থাকে তাহলে গ্রিন ইউনিভার্সিটির সামিউলকে এটা আলাদা করে আইডেন্টিফাই করা যায়। সেপারেট প্রিন্টেড ফটো ফর হার্ড কপি সিভি। সেপারেট প্রিন্টেড ফটো মানে হচ্ছে যে আপনাকে অনেকে এরকম করে যে হার্ড কপিতে ওই ছবির জায়গাটাতে স্ক্যান করে ছবিটা বসায় দেয় এবং ওইটা একই সাথে কাগজের সাথে ওটা প্রিন্টেড হয়ে বের হয়ে আসে। লেখাটা যেরকম প্রিন্ট হয় ছবিটা ওইভাবে প্রিন্ট হয়ে বের হয়ে আসে, বাট এটা আসলে ডিসকারেজ করা হচ্ছে এই কাজটা করতে। আপনার স্টুডিও থেকে তোলা ছবি বা স্টুডিও থেকে প্রিন্টেড ছবি, সেই ছবিটার একটা হার্ড কপি আপনার স্টেপলার বা গাম দিয়ে অ্যাটাচ করতে হবে। প্রিন্ট করা ছবি না, মানে একেবারে কাগজ অফসেট পেপারের সাথে প্রিন্ট হয়ে চলে আসতেছে এরকম ছবি না। বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, লাস্ট পয়েন্ট হচ্ছে, আমি একদম শেষে চলে আসছি এই স্লাইডের। লাস্ট পয়েন্টটা হচ্ছে সফট কপি অফ ফটো ইজ ফর অনলাইন সাবমিশন। ধরেন আপনি কোথাও সিভি জমা দিচ্ছেন, তারা অফলাইনে জমা দেওয়ার কোনো উপায় রাখে নাই, কিছু বলেও নেই, শুধু অনলাইনের একটা ঠিকানা দিয়ে দিচ্ছে যে এই ওয়েবসাইটে বা এই ইমেল অ্যাড্রেসে সিভি জমা দেন। তখন একটা কথা আলাদা যে তখন আপনি চাইলেও হার্ড কপি পাঠাতে পারছেন না ছবি, তখন আপনি একবারে প্রিন্ট করে ওই যে যেখানে একটু আগের স্লাইডে এই যে এই জায়গাটাতে ফটোগ্রাফের যে অংশটা, এখানে আপনি একবারে স্ক্যান করে বসাই দিতে পারেন আপনার ছবির ফাইলটা। এর বাদে সবসময় এনকারেজ করা হবে আলাদা একটা ছবি কাগজের সাথে স্টেপলার অথবা গামের মাধ্যমে অ্যাটাচ করা। পার্সোনাল ইনফরমেশন কি কি হয় এগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটু আগেও দেখেছেন। এখন এখানে কিছু কিছু বিষয় আছে, যেমন ধরেন ম্যারিটাল স্ট্যাটাস। অনেকে এখানে যেমন ধরেন আনম্যারিড যারা তারা আনম্যারিড বলে, আবার অনেকে বলে সিঙ্গেল। এটা নিয়ে একটু দ্বিমত আছে যে আনম্যারিড বলা বা সিঙ্গেল বলা কোনটা ঠিক। আমার কাছে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে ম্যারিড আনম্যারিড, যেহেতু এইটা একটা কনজুগাল একটা রিলেশনশিপ আছে, আপনি আনম্যারিড কথাটা বলতে পারেন। সিঙ্গেলের চেয়ে বেটার হচ্ছে আনম্যারিড। আর যদি কেউ এরকম হয় যে অনেক বয়স হয়ে গিয়েছে অথবা কোনো বাই এনি অ্যাক্সিডেন্ট বিধবা অথবা পুরুষ মানুষদের হয়তো স্ত্রী মারা গিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু প্রপার ইংলিশ ওয়ার্ডটা উল্লেখ করতে পারে। এটা উইডোয়ার এই টাইপের ওয়ার্ডও কখনো কখনো আসে। আচ্ছা, ন্যাশনালিটি তো বাংলাদেশি, এটা সবাই জানেন। এখানে কিন্তু কেউ বাঙালি বলবেন না। হ্যাঁ, আপনার দেশের নাম বাংলাদেশ, আপনার জাতি ভেদে আপনার নাম হচ্ছে বাঙালি, সেটা ভিন্ন কথা। দেখেন কলকাতা ইন্ডিয়ান যারা আছে, ইন্ডিয়ায় কিন্তু অনেক বাংলা ভাষাভাষী মানুষ আছে, অথবা উড়িষ্যা অন্যান্য স্টেট যদি দেখেন, তারাও কিন্তু চাইলে বাঙালি লিখতে পারে। বাট অ্যাজ আ নেশন যদি আপনাকে ন্যাশনালিটি উল্লেখ করতে হয় তাহলে প্রপার ওয়ার্ড হচ্ছে বাংলাদেশি। সো ন্যাশনালিটি হিসেবে পারফেক্ট ওয়ার্ডটা বাংলাদেশি, এটাই আপনারা ইউজ করবেন। কন্ট্যাক্ট ইনফরমেশনে এখানে কখনো কখনো আগে যদি আমি এখানে দেখছি যে আপনাদেরকে অ্যাড্রেসের আলাদা জায়গা দেয় না কন্ট্যাক্ট ইনফরমেশন, তাহলে আপনি যেখানে থাকছেন সেই ইনফরমেশন সহ আপনাকে পোস্টাল একটা অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে? পোস্টাল অ্যাড্রেস মানে আপনি যে এরিয়াতে থাকেন সেটা ডেফিনেটলি একটা পোস্ট কোড আছে, চেষ্টা করবেন কন্ট্যাক্ট ইনফরমেশনে পোস্টাল অ্যাড্রেসটাও দেয়ার, যে কোন পোস্ট কোডে পোস্ট করলে আপনার কাছে কোনো কাগজপত্র পৌঁছাবে। ফোন নাম্বার, ইমেল এগুলো তো আপনারা জানেনই, এগুলো নিয়ে কিছু বেশি কিছু বলার নাই। এডুকেশনাল ইনফরমেশন, এখানে যে ডায়াগ্রামটা দেয়া হয়েছে, এই ডায়াগ্রামটা সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? Yes. আচ্ছা, আমার এইটা নেটওয়ার্ক একটু বাজে বাজে আসছে। যদি প্রবলেম হয় বুঝতে, তাহলে আমাকে আমার যদি হঠাৎ করে ভয়েস ক্র্যাক করে একটু জানাবেন। স্টুডেন্ট সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যালো। জি ম্যাম। আমি কন্টিনিউ করছি। এডুকেশনাল ইনফরমেশনে দেখেন এইখানে হচ্ছে গিয়ে আপনাকে এই চার্টটা একটা স্ট্যান্ডার্ড চার্ট, এটা দেখে আপনারা যে কোনো সময় সিভির জন্য এডুকেশনাল ইনফরমেশন বিল্ড আপ করতে পারবেন। এখানে যেটা দেয়া আছে বেসিক 4টা ডিগ্রি ছাড়া এমফিলটা দেয়া আছে। এমফিলের জায়গায় আপনাদের হয়তো অন্য ডিগ্রি আসবে, বা আপনারা যদি সেকেন্ড মাস্টার্স করেন, পিএইচডি করেন, সেটা আপনারা অ্যাডিশনালি উপর দিকে যাবেন আর কি। নিচের দিকে কিন্তু এই কলামগুলো হবে না। সিকোয়েন্সিয়ালি সবার নিচে আসবে এসএসসি, তারপরে গ্রাজুয়ালি উপরের ডিগ্রি গুলো উপরে আপনারা দিবেন। আচ্ছা, এরপরে কি চার্টটা আছে দেখেন, অর্গানাইজেশন ডেজিগনেশন
ডেট অফ জয়নিং, কারেন্ট স্ট্যাটাস, ডিউরেশন, এই সব কিছু বলতে হবে যখন আপনি এক্সপিরিয়েন্স কে জানাচ্ছেন, যে আপনি কি কি কাজে এক্সপিরিয়েন্স রেখেছেন, কোনো আগের জব বা ইন্টার্নশিপ, যে কোনো ধরনের ভলান্টিয়ারশিপ আছে কিনা, এই স্টাইলে আপনারা জানাতে পারবেন। এই কারণে আমি বললাম যে এক্সপিরিয়েন্স, যেমন ধরেন আপনি গ্রিনের কোন একটা সেন্টারে বা ডিপার্টমেন্টে ইন্টার্ন হিসেবে কাজ করছেন, কবে আপনার জয়নিং লেটার দেয়া হবে, জয়নিং লেটার কিন্তু ইন্টার্নদেরকে দেয়া হয়, তো ওই জয়নিং লেটারটা প্রিজার্ভ করবেন, কারণ ওই ডেটটা আপনার জরুরি। কারণ কখনো কখনো ভ্যালিডিটি চেক করার জন্য কিন্তু ওই অর্গানাইজেশনে ফোন করে জানতে চাওয়া হতে পারে যে অমুক স্টুডেন্ট বা অমুক ক্যান্ডিডেট এত থেকে এত তারিখ পর্যন্ত আপনাদের কাছে কাজ করেছে কিনা। ডেট যদি ভুয়া হয় তাহলে কিন্তু কখনো কখনো সিভি বাতিল হয়ে যাবে। তো এই কারণে প্রপার ডেট, টাইম এগুলো প্রিজার্ভ করা খুবই জরুরি, এবং কতদিন কাজ করেছেন সেটা আপনি ডিউরেশনের জায়গায় লিখতে পারেন। এরপর আসে ক্যারিয়ার অবজেক্টিভ, মানে আপনি আপনার ক্যারিয়ার নিয়ে কি প্ল্যান করেন, বা ফাইনালি আপনি আপনার ক্যারিয়ার দিয়ে নিজেকে এবং আপনার প্রতিষ্ঠানকে কি সফলতা এনে দিতে চান। এখানে দেখেন লেখা আছে একটা স্যাম্পল: টু ইউটিলাইজ দ্য হাইয়েস্ট প্রফিসিয়েন্সি ইন প্রফেশন অ্যান্ড টু মেক দ্য বেস্ট কোয়ালিটি অফ পারফরমেন্স। মানে কি, আপনি আপনার যতটুকু দক্ষতা আছে সবটুকু দক্ষতা দিয়ে আপনি আপনার চাকরির ক্ষেত্রে কাজ করতে চান, এবং আপনার পারফরমেন্সের যেটা বেস্ট পার্ট, মানে আপনি যত বেস্ট পারফরমেন্স দিতে পারেন ওই বেস্টের দিকে আপনি মুভ করবেন নিজেকে এবং নিজের প্রতিষ্ঠানকে। এখানে দেখেন উপরে কিছু পয়েন্ট লেখা আছে: দিস ইজ হোয়াট ইউর প্ল্যান ইন ক্যারিয়ার শুড বি প্রিসাইজ। প্রিসাইজ মানে সুনির্দিষ্ট, অগোছালো ভাষায় লিখবেন না, আপনি যা করতে চাচ্ছেন অ্যাকিউরেটলি সেটা বলেন। ধরেন আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান সিএসসি কমপ্লিট করার পরে, বা আপনি রোবোটিক্স একজন ভালো এমপ্লয়ি হতে চান, রোবোটিক্স নিয়ে কাজ করে আপনি ধরেন ডক্টরেট করতে চান, এই সকল বিষয় কিন্তু এখানে উল্লেখ করতে হবে, মানে একদম স্পষ্ট ভাষায়। আপনার ক্যারিয়ার অবজেক্টিভ লেখার সময় কোনো ঝাপসা বা ঘোলাটে কথাবার্তা লেখা যাবে না, এটা একদম ডিটারমিনেশনের সাথে লিখতে হবে। দিস মাইট বি ইন সেন্টেন্স অর নন সেন্টেন্স ফরম্যাট, অর্থাৎ আপনি কখনো এটাকে কমপ্লিট সেন্টেন্সেও চাইলে লিখতে পারেন, কখনো ক্লজ অথবা ফ্র্যাগমেন্টস আকারেও লিখতে পারেন। এই হচ্ছে কি আপনার ক্যারিয়ার অবজেক্টিভ সিভিতে কিভাবে হবে। আচ্ছা, তারপরে আসে আপনি এ যাবৎকালে কোনো কাজের জন্য কোনো অ্যাওয়ার্ড, কোনো মেডেলস, কোনো সার্টিফিকেট, কোনো ক্রেস্ট এগুলা পেয়েছেন কিনা। হ্যাঁ, গোল্ড মেডেলস অর লাইক দিস এখানে যদিও লেখা আছে, এটা হচ্ছে গিয়ে আপনার স্টুডেন্ট লাইফের হাইয়েস্ট অ্যাচিভমেন্ট, যারা খুব ভালো ভালো ইউনিভার্সিটি থেকে এক্সিলেন্ট রেজাল্ট করে তাদেরকে দেশের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টের তরফ থেকে গোল্ড মেডেলস দেওয়া হয়, এরকম বড় কোনো অ্যাচিভমেন্টও হতে পারে। কোনো স্পেশাল ডিগ্রি আপনি নিয়েছেন কিনা, কোনো কোম্পানিতে ছোটখাটো কাজ করার পর আপনাকে কোনো ডেজিগনেশন দেওয়া হয়েছে কিনা। ধরেন আপনি জুনিয়র এক্সিকিউটিভ এর কাজ করেছেন কোথাও, আপনাদের যেহেতু বয়স কম সেই প্রাসঙ্গিক ভাবেই বলছি, জুনিয়র এক্সিকিউটিভ এর কাজ করছেন, সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন, আরেকটু বড় হলে হয়তো সেলস ম্যানেজারের পোস্টও কেউ পেতে পারে। তো এই ধরনের কাজগুলা, অনার গুলা অথবা অ্যাওয়ার্ডস গুলা, ডেজিগনেশন গুলা, এগুলা এই পর্যায়ে উল্লেখ হবে। ঠিক আছে। আর অ্যাচিভমেন্টস মানে যেমন ধরেন বেস্ট ম্যানেজার অফ দ্য ইয়ার, যেমন ধরেন ভার্সিটিতে কিন্তু ভিসি অ্যাওয়ার্ড, ডিন অ্যাওয়ার্ড এগুলা দেওয়া হয়, ওগুলো যদি কখনো পেয়ে থাকেন ওগুলো অবশ্যই সিভিতে উল্লেখ করবেন, কোন সেমিস্টার, কত থেকে কত পর্যন্ত এই সেমিস্টার রানিং ছিল, ইচ এন্ড এভরিথিং। আর আপনার যে সার্টিফিকেটটা থাকবে সেটার কপি অবশ্যই আপনি সেন্ড করবেন। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা একটা ভাস্ট ফিল্ড, এবং এইখানে যদি কখনো কাজ করে থাকেন এই কাজটাকে ছোট করে দেখবেন না, আপনি এটাকে অ্যাড করবেন উইথ আ প্রপার ল্যাঙ্গুয়েজ ইনসাইড ইউর সিভি। স্পোর্টস, কালচারাল অ্যাট্রিবিউটস, মানে ধরেন কোনো কালচারাল প্রোগ্রামে কাজ করেছেন অ্যাজ আ পারফর্মার অর অ্যাজ অ্যান অর্গানাইজার, পারফর্ম করতেই হবে, গান নাচ পারতেই হবে, না হলে আপনি লিখতে পারবেন না, বিষয়টা কিন্তু এরকম না। আপনি কোনো ক্লাবের সাথে আছেন, ক্লাবটাকে আপনি অর্গানাইজার হিসেবে দাঁড় করাচ্ছেন, সেটাও আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। ডিবেট করেছেন, সোশ্যাল ওয়ার্কিং করেছেন, ধরেন বন্যার সময় ত্রাণ কার্যে সাহায্য করেছেন ভার্সিটি থেকে, কোন একটা ক্লাব থেকে হয়তো 100-200 মানুষকে করোনার সময় সাপোর্ট দিয়েছেন, এই সকল বিষয় এখানে আসবে। ভলান্টিয়ারিং আসবে, আদার লিগ্যাল অ্যাক্টিভিটিস আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রেনিং, কখনো কোনো সেমিনারে অ্যাটেন্ড করেছেন কিনা, সেমিনারে পেপার জমা দিয়েছেন কিনা, ওয়ার্কশপ করেছেন কিনা, সার্টিফিকেট পেয়েছেন কিনা, সার্টিফিকেট কোর্স করেছেন কিনা। যেমন ধরেন অনলাইনে কিন্তু অনেক স্টুডেন্ট কোর্সেরাতে কোর্স করেছে, ঠিক আছে, কোর্সেরাতে কোর্স করে কোর্স পেয়েছে। কেউ কি আছেন যিনি কোর্সেরাতে কোর্স করেছেন এই ক্লাসে? কোন স্টুডেন্ট কি এই অনলাইন এডুকেশনের টাইমে কোর্সেরা অথবা যে কোনো ধরনের ফ্রি কোর্স ওয়েবসাইট থেকে কোর্স করেছেন? কেউ করেন নাই? আচ্ছা ঠিক আছে, যাই হোক করতে পারেন আর কি, অনলাইন তো আর বেশি দিন নাই, সময়ও নাই, বাট বাসায় ফ্রি টাইম পেলে করে নিতে পারেন। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মানে আপনি কোন কোন লেভেলে ল্যাঙ্গুয়েজে দক্ষ, এবং ল্যাঙ্গুয়েজ লেভেল কিন্তু আছে।
অ্যাকর্ডিং টু ইউর প্রফিসিয়েন্সি আপনি কি লো লেভেল, মিডিয়াম লেভেল, হাই লেভেল, কোন লেভেলে আছেন এটা আপনি চাইলে মেনশন করতে পারেন। আর ইনফরমেশন শুড বি ভ্যালিড। ভ্যালিড মানে কি, ধরেন আপনি কোনো জায়গায় ইংলিশের একটা কোর্স করেছেন, সার্টিফিকেট, এখানে যেগুলো করছেন একাডেমিক কোর্স এগুলো তো পুরো আপনার ক্রেডিট কোর্স, এটার জন্য সার্টিফিকেটের কোনো ঝামেলা নেই, এটা আপনার ফাইনাল মার্কশিটেই যাবে আর কি গ্রাজুয়েশনের। ইনফরমেশন শুড বি ভ্যালিড মানে কোনো জায়গায় কোর্স করলেন 1 মাসের, ওইটার সার্টিফিকেটটা লাগবে। আপনি অযথাই আসলে বললে হবে না যে ঢাকা ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনে আমি 3 মাসের ইংলিশের কোর্স করেছি স্পোকেন। আপনাকে নথিপত্র দেখাতে হবে, প্রমাণ দেখাতে হবে। এই কারণে বলা হয়েছে লাস্টের পয়েন্টটা যে ইনফরমেশন শুড বি ভ্যালিড, এবং কোন ভলিউমের ক্লাস করেছেন, এটা কি লো লার্নিং, মিডিয়াম লার্নিং নাকি হাই ফ্রিকোয়েন্সি কোর্স, এটা উল্লেখ থাকতে হবে। নেক্সট হচ্ছে আইটি প্র্যাকটিস বা আইটি এক্সপার্টাইজ, যেটা এখন সিভির জন্য অনেক বেশি জরুরি। এর অর্থ হচ্ছে আপনাকে ডেফিনেটলি প্রযুক্তিগতভাবে জ্ঞান সম্পন্ন হতে হবে, তা আপনি সিএসসি তে পড়েন আর যে কোনো সাবজেক্টে পড়েন না কেন, এবং সেটা প্রপার মেনশনিং আপনার সিভিতে থাকতে হবে যে আপনি কোন কোন ক্ষেত্রে দক্ষ। অফিসে যে জিনিসগুলো ইউজ করা হয়, যেমন ধরেন ওয়ার্ডে দক্ষ, এক্সেলে দক্ষ, আপনি পাওয়ার পয়েন্ট ভালো প্রিপেয়ার করতে পারেন, আপনি প্রোগ্রামিং ভালো পারেন, এই সকল বিষয় আপনাকে জানতে হবে। অনলাইন মেথড গুলাকে এখন আপনারা বলতে পারেন যে আপনারা জুম, বিডিরেন, ক্রেজি, মেন্টিমিটার, এই সকল বিষয়গুলোতে অভ্যস্ত এবং এগুলা ইউজ করতে পারেন। এগুলাও কিন্তু যদি এজ এন ইনস্ট্রাক্টর কোথাও ঢুকতে চান ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে অথবা সিএসসির কোনো ইনস্ট্রাক্টর হিসেবে, এগুলা বলতে পারেন, সিভিতে এগুলো হেল্প করবে। আচ্ছা, রেফারেন্সেস, এটা আমি যদিও শুরুতে একবার বলেছি, আরেকবার দেখেন যে কমপ্লিট এন্ড কারেক্টেড থ্রু ক্রস চেকিং। নাম, যার রেফারেন্স দিচ্ছেন, ধরেন আপনার চেয়ারম্যান স্যারের রেফারেন্স দিচ্ছেন, এখন চেয়ারম্যান স্যার কে আপনাদের ডিপার্টমেন্টে বলেন তো, আপনাদের চেয়ারম্যানের নাম কি? সাইফুল এমডি আজাদ। সাইফুল আজাদ স্যার। ডক্টর প্রফেসর ডক্টর সাইফুল আজাদ স্যার। এখন প্রফেসর ডক্টর সাইফুল আজাদ এই পুরাটা অংশ আপনাকে প্রপারলি লিখতে হবে, এবং স্যারের নামের স্পেলিং এ কোনো মিস্টেক হওয়া যাবে না, কারণ এত বড় একজন শিক্ষকের কিন্তু পার্সোনাল প্রোফাইল না থাকলে ওয়েবসাইটে গুগলে সার্চ করলে স্যারদেরকে বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে রেফার করা যাবে বা স্যারদেরকে খুঁজে পাওয়া যাবে। তখন যদি নামের স্পেলিং উল্টাপাল্টা হয় তাহলে ধরে নেওয়া হবে এই ডক্টর আজাদ স্যার আপনাদের ডক্টর আজাদ স্যার না। তো স্পেলিং ক্রস চেক করতে হবে, ইটস আ মাস্ট, স্যারদের নাম ভুল করা যাবে না। আচ্ছা, এরপরে যেটা বলেছে দেখেন যে ডেজিগনেশন, স্যার কোন ডেজিগনেশনে বর্তমানে আছেন। উনি সিএসসি ডিপার্টমেন্টের চেয়ারপারসন এবং ডিন ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এটা পুরোটা আপনাকে বলতে হবে, আপনি শুধু সিএসসি চেয়ারপারসন বলে শেষ করে দিলে হবে না, তার এখানে যেই যেই কাজে সম্পৃক্ত সম্পূর্ণটুকু আপনাকে বলতে হবে। তারপরে নেম অফ দ্য ইনস্টিটিউশন, আপনার যে ইনস্টিটিউশন থেকে লোকটাকে রেফার করছেন তা গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, পুরোটাকে প্রপারলি লিখতে হবে। এবং ওই অ্যাড্রেসটা গ্রিনের পার্মানেন্ট ক্যাম্পাস হোক বা সিটি ক্যাম্পাস হোক, প্রপার অ্যাড্রেসটা একদম পারফেক্টলি উইদাউট এনি মিস্টেক মেনশন করতে হবে। কমন একটা ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটা হয়তো স্যারের অফিসের, পারলে স্যারের ইমেল অ্যাড্রেসের আগে স্যারের পার্সোনাল নাম্বার জানলে অ্যাড করতে পারেন, কিন্তু কমন একটা ফোন নাম্বার অ্যাটাচ করতে হবে, যেখানে ফোন দিলে স্যারকে অন্তত রিচ করা যায়। একদম স্যারের ব্যক্তিগত ফোনেই ফোন দিতে হবে নেসেসারি না, স্যারকে পৌঁছানো যাবে কোনো তথ্য বা স্যারের কাছ থেকে কোনো তথ্য জানা যাবে, এরকম একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। আচ্ছা, এরপরে কি রেফারেন্সের পরে কি আছে দেখেন, টু রেফারেন্সেস মাস্ট বি ইউজড ইন সিভি। অন্তত 2জন ব্যক্তির রেফারেন্স ব্যবহার করলেন, ধরেন ডক্টর সাইফুল আজাদ স্যারেরটা ইউজ করলেন আর আমাদের অ্যাডভাইজার ডক্টর আব্দুর রাজ্জাক স্যারেরটা ইউজ করলেন, এটা ইউজ করতে পারেন। সিনিয়র নেম শুড বি মেনশন ইন ফার্স্ট প্লেস, ধরেন ডক্টর রাজ্জাক স্যার ডক্টর আজাদ স্যারের যে সিনিয়র, তাহলে রাজ্জাক স্যারের ইনফরমেশনটা সামনে দিচ্ছেন, পরে সিরিয়ালি নিচে অথবা পাশে ডক্টর আজাদ স্যারের ইনফরমেশন গুলা দিচ্ছেন। স্পেলিং শুড বি ক্রস চেকড, আবারও বলে দিয়েছে অ্যাড্রেস মাস্ট বি কমপ্লিট ওয়ান, মানে অ্যাড্রেস কি ইনকমপ্লিট রাখা যাবে না, কারণ আপনার যদি কোনো কারণে ভ্যালিডিটি চেক করার জন্য গ্রিনে আসে আপনার নিয়োগ প্রতিষ্ঠান, তাহলে গ্রিনের ভুল অ্যাড্রেস দিয়ে দিলে যেই মাত্র তারা ফাইন্ড আউট করবে আপনি ভুল অ্যাড্রেস দিচ্ছেন, সাথে সাথে আপনার স্থিতি বাতিল। ডিক্লারেশন এন্ড সাইনিং, এই যে ডিক্লেয়ার দ্য অথেন্টিসিটি অফ ইনফরমেশন, যেটা একটু আগে বললাম যে উপরে দেয়া সকল তথ্য সঠিক এবং আমি এই তথ্য অনুযায়ী আমার পরবর্তী চাকরিতে আমাকে আমার পারফরমেন্স এবং আমার প্রতিষ্ঠানকে সার্ভ করব, এই ডিক্লারেশনটা দেয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এটার ল্যাঙ্গুয়েজটা সুন্দর হতে হবে। এটাকে কোনো অগোছালো ইংলিশে, খুব জটিল ইংলিশে লেখা যাবে না, সহজ ইংলিশে 1-2 লাইনে লিখে শেষ করে ফেলবেন। এবং সিগনেচারটা হতে হবে স্পষ্ট, খুব হিজিবিজি সিগনেচার দিবেন না বা মানে আজে বাজে কালির কলম দিয়ে সিগনেচার করবেন না। সিগনেচারটা যদি অস্পষ্ট হয় তখনও কিন্তু এটা একটা ম্যাটার, যে এটা কি সিভিটাকে রাখবে নাকি রিজেক্ট করবে, তখন এটা একটা ডাউট ম্যাটার হয়ে দাঁড়ায়।
ওকে, সো একদম লাস্টে জেনারেল ইনস্ট্রাকশন হচ্ছে ট্রাই দ্য বেস্ট টু কিপ সিভি ইন 2 pages, 2 পেজের মধ্যে শেষ করে ফেলা ভালো। অ্যাভয়েড আননেসেসারি স্পেসিং, ইয়ো কালার্স অর পেকুলিয়ার ফন্টস এন্ড ডিজাইনস, মানে হচ্ছে খুব বেশি ফাঙ্কি বা খুব বেশি ডিজাইন এগুলা দিয়ে সিভি কখনোই ডিজাইন করা ভালো না। খুব সোবার কালার ইউজ করবেন। দেখেন আপনাদের স্লাইডে এই যে একটা লাল অথবা মেরুন কালার বলতে পারেন একটা দাগ দেওয়া হয়েছে একটা অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ডে, এই পুরাটা ব্যাকগ্রাউন্ড কালার আর নিচে এই যে কাঠের মতো একটু শেড দেয়া, আপনি এই স্লাইডটাই দেখেন যেটা এখন আমার কম্পিউটার থেকে শেয়ার দিচ্ছেন বা দেখছেন, এটাই খেয়াল করেন। এখানে এমন কোনো লেখার ফন্ট নাই, এমন কোনো কালার নাই যেটা দৃষ্টিকটু। সিভি ডিজাইন করতে গেলেও কম্পিউটারে বসে যখন সিভিটাকে টাইপ করবেন তখন একই জিনিসকে মাথায় রাখবেন যে আপনি যদি কালার ইউজ করতে চান, সেটা ব্যাকগ্রাউন্ড কালার হোক কোনো মার্জিন কালার হোক, আপনাকে একটা সোবার কালার ইউজ করতে হবে, একটা ফর্মাল লেখার ফন্ট ইউজ করতে হবে, খুব হিজিবিজি ফন্ট ইউজ করা যাবে না। আর ইউজ অথেন্টিক ইনফরমেশন, মানে কোনো বানোয়াট ভুয়া ইনফরমেশন কখনোই সিভির কোনো পর্যায়ে ব্যবহার করা যাবে না। যা সত্য সেটুকু আপনারা লিখবেন। এখন সত্যটুকু ছোট হোক বা বড় হোক সত্য ইনফরমেশন দিবেন, বানিয়ে ওটাকে বড় করতে গিয়ে আবার মিথ্যা ইনফরমেশন দেওয়া যাবে না, কারণ এটা কোনো ক্রমে ফাঁস হয়ে গেলে সিভি কিন্তু একদম আজীবনের জন্য বাতিল, ওই প্রতিষ্ঠানে বাতিল হয়ে যাবে। এরপরে অ্যাসাইনমেন্ট কি, ইনস্ট্রাকশনস উইল বি পোস্টেড ইন গুগল ক্লাসরুম, মানে আপনাদেরকে স্যার একটা অ্যাসাইনমেন্ট দিবে, আমি আজকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি না। ওকে, তো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট হাউ টু রাইট আ সিভি। এখন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে সিভি রাইটিং এ প্রশ্ন করতে পারেন। কোনো প্রশ্ন আছে বা কোনো স্লাইড বুঝেন না এরকম কিছু আছে? সব বুঝতে পেরেছেন সবাই? আমি আসলে আপনাদের কথা বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, সবটুকু বুঝতে পেরেছেন তো স্লাইডটা? জি ম্যাম। ঠিক আছে, জি ম্যাম। আমি 5 নম্বর স্লাইড একটু যাবেন, 5 নম্বর। 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার, এইটা 5 নাম্বার স্লাইড, বলেন। জি ম্যাম, এখানে ফটো দিতে বলছিলাম, ফটো ম্যাম কি মানে সাদা ড্রেস হবে না? না, সাদা ড্রেসের সাথে কি টাই ব্যাকগ্রাউন্ড সাদা টাই হবে করলে? কিন্তু ড্রেস সাদা হবে না। হোয়াইট ব্যাকগ্রাউন্ড আহ, হলে আপনি কখনোই ড্রেস সাদা নিবেন না, কারণ আপনার ব্যাকগ্রাউন্ড আর আপনার জামার কালার বোঝা যাবে না, মনে হবে শূন্যে আপনার মাথাটা ভাসছে। আচ্ছা। ঠিক আছে, হালকা কালারের অন্য ড্রেস নিতে পারেন, ধরেন আপনার যদি হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড ম্যাম হয়। রিসাম যে এখানে লেখা আছে, এখানে সিভি লিখলে তো হবে নাকি? কি লেখা আছে? রিসাম, আর এস ইউ এম ই। রেজুমে, ওইটার উচ্চারণ হচ্ছে রেজুমে। হ্যাঁ, রেজুমে আর সিভি একই কথা, একটা ইউকে মানে ইংল্যান্ডের ওয়ার্ড আর একটা আমেরিকার ওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা ওকে ম্যাম। ঠিক আছে। So, আমি এখন সিভি রাইটিংটা স্টপ করব এবং কভার লেটার নিয়ে অল্প একটু কথা বলবো, বেশিক্ষণ না। তারপরে আমি আপনাদেরকে এই 2টা স্লাইডই আপলোড করে দেব যেন আপনি পরবর্তীতেও এগুলা স্টাডি করতে পারেন। আর আমি আজকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আপনারা স্যার যখন আবার ইনশাল্লাহ ক্লাস জয়েন করবেন তখন স্যারকে জানাবেন যে ম্যাডাম আমাদেরকে পুরোটা স্লাইড বুঝিয়েছেন স্যার, কিন্তু আমরা প্র্যাকটিস করিনি। ঠিক আছে, স্যার স্যারের আন্দাজ মতো আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে দিবেন, তাহলে আপনাদের রাইটিং পার্টটা 103 কোর্সের জন্য কমপ্লিট হয়ে যাবে। ওকে, প্রিপেয়ারিং আ কভার লেটার। এখন এইখানে টোটাল 13টা স্লাইড আছে, দেখা যাক আমরা কতটুকু কভার লেটার বুঝতে পারি। আচ্ছা, আপনারা কি 5 মিনিটে একটু ব্রেক চান? ব্রেক দিলে কি একটু ভালো হয়? না ম্যাম, সমস্যা নাই, আমরা তো এমনিতে 1.5 ঘন্টা ইজিলি ক্লাস করাবে। শেষ করে দেন, একটা না শেষ করে। ঠিক আছে, তাহলে আমি কভার লেটারটা নিয়ে এখন লেকচারটা শুরু করি, আপনারা দেখেন। প্রিপেয়ারিং কভার লেটার। কভার লেটার হচ্ছে সিভির সাথে ক্লোজলি কানেক্টেড একটা আইটেম, কারণ আমরা একটা জিনিস চিন্তা করেন, ধরেন কোনো জায়গায় সার্কুলার দিল, হ্যাঁ সার্কুলার দিলে এখন সার্কুলার অনুযায়ী সেখানে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, আপনাদের বয়স অনুযায়ী বলছে আর কি, যে জুনিয়র ইঞ্জিনিয়ার নিবে হয়তো, সেখানে আপনাকে প্রথমে একটা আবেদনপত্র দিতে হয়। আপনি আবেদন করছেন এই চাকরির জন্য যে আপনাকে যেন নেওয়া হয়, অথবা আপনার এই এই যোগ্যতা আছে, আপনি এরকম অ্যাম্বিশন রাখেন। এখন এই আবেদনপত্রটাই মূলত কভার লেটার, সেটার সাথে আপনাকে সিভিটা পাঠাতে হয়, যেটা একটু আগে আপনি লেখা শিখেছেন। সিভিতে শুধুমাত্র আপনি কেন্দ্রিক কথাগুলো থাকবে, কিন্তু কভার লেটারে যখন এটা কভার লেটার হয়ে যাবে তখন সেই প্রতিষ্ঠানের প্রশংসা থাকবে, যে ব্যক্তির কাছে লিখছেন সে ব্যক্তির প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনাকে কেন নেওয়া উচিত এই বিষয়ে এজেন্ডা থাকবে। এই সবকিছু মিলে হয় কভার লেটার, কিন্তু এই সকল বিষয় আশয়গুলোর সাথে কিন্তু সিভির কোনো সম্পর্ক নাই, কারণ সিভি এগুলা ক্যারি করে না। দেখেন কভার লেটারে কি বলছে, হোয়াট ইজ কভার লেটার? লেটার অফ অ্যাপ্লিকেশন বাট ইনফর্মাল ফরম্যাট অফ লেটার। আচ্ছা, অ্যাপ্লিকেশন হবে কিন্তু এটার আবার একটা ফরম্যাটটা কি লেটারের কাছাকাছি হবে, একদম খুব র্যান্ডম যে অ্যাপ্লিকেশন গুলো, ধরেন ভার্সিটিতে যে অ্যাপ্লিকেশন গুলো জমা দিতে পারেন, যে
প্রেয়ার ফর টেকিং দ্য এক্সাম ইন স্পেশাল অর্ডার, অর্থাৎ আপনি হয়তো কোনো কারণে এক্সামের সব ডেট পিছিয়ে ফেলছেন বা মিস করে গেছেন, আপনাকে এখন আবার স্পেশালি এক্সাম দিতে দেওয়ার রিকোয়েস্ট, এই টাইপের অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটার মেথডটা একটু লেটার আর কি, আমরা যে চিঠি লিখি ওই ব্যক্তিগত চিঠির ফরম্যাটের সাথে খানিকটা মিলে যায়। তারপর বলেছি সামারাইজ ডেসক্রিপশন অফ আ পারসনস ইনফরমেশন। আচ্ছা, একজন ব্যক্তির ছোট্ট করে একটু বিবৃতি এই বর্ণনাতেও তুলে ধরতে হয়, খুব বেশি বলার দরকার নেই, কারণ এরপরে আপনার বাস্তবিক অর্থে অনেক বড় বর্ণনা তুলে ধরার জন্য আপনার সিভি আছে। এরপর হচ্ছে অ্যাকম্পানিড বাই সিভি, এটা তো বললামই যে অ্যাটাচমেন্টে সিভি অবশ্যই থাকবে। এই চিঠি একা কোথাও পাঠালে কোনোদিন চাকরি তো দিবেই না, উল্টা চিঠি ফেরত আসবে যদি না আপনি সেটার সাথে সিভিটা পাঠান। দুইটা সমান গুরুত্বপূর্ণ, একটাও কম গুরুত্বপূর্ণ না, কভার লেটার এবং সিভি। ডিফারেন্স বিটুইন সিভি এন্ড আ কভার লেটার, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনারা একটু পড়েন, 1 মিনিট এই স্লাইডটা একটু ঠান্ডা মাথায় সবাই পড়েন। স্টুডেন্টস এই স্লাইডটা পুরোটা পড়েছেন? খুব একটা ডিফিকাল্ট না, কভার লেটার আর সিভি খুবই বেসিক কিছু পার্থক্য তুলে ধরছে। যে কভার লেটার ইজ ইন ডেসক্রিপটিভ ফরম্যাট, এটাতে একটু বর্ণনামূলক ভাষা ব্যবহার করতে হয়। আর সিভি হচ্ছে ইনফরমেটিভ ফরম্যাট, মানে সেখানে শুধুমাত্র বিভিন্ন ধরনের তথ্য, আপনার প্রফেশনাল লাইফ, আপনার স্কিল, আপনার পারফরমেন্স, আপনার এক্সপিরিয়েন্স, এগুলা নিয়ে শুধু তথ্য উপস্থাপন করা হয়। সেখানে কিন্তু কোনো বর্ণনামূলক সুন্দর ভাষা, সাবলীল ভাষা, এগুলার কভার লেটারের মতো এত ইম্পর্টেন্স নাই। তুলনামূলকভাবে কভার লেটারে এগুলোর ইম্পর্টেন্সটা বেশি। আচ্ছা, কভার লেটার ইউজেস সেন্টেন্সেস আর সিভি ইউজেস বুলেট লাইক ইন্ডিকেশনস। কভার লেটারে একের পর এক সারিবদ্ধ সেন্টেন্স দিয়ে প্যারা সাজাতে হয়, সিভিতে হচ্ছে গিয়ে বুলেট দিয়ে পয়েন্ট আকারে সাজাতে হয়। আর খুব বেশি তথ্য কিন্তু, বড় বড় লাইন কিন্তু সিভিতে আসবে না। বড় করে লাইন আপনি কভার লেটারে চাইলে লিখতে পারেন, সিভিতে যে বর্ণনামূলক প্যারাগুলো থাকে সেগুলো খুবই ছোট ছোট হয়, 3 বা 4 লাইনের প্যারা হয়। আচ্ছা, কভার লেটার মেনশনস নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড, কোন পোস্টে চাকরি করছেন, যেমন ধরেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার, ম্যানেজার, এনিথিং। সেই পোস্টের আলাদা করে উল্লেখ থাকবে, কারণ নিশ্চয় আপনি কোনো পত্রিকায়, ওয়েবসাইটে এই ভ্যাকেন্সিটা পেয়েছেন, ভ্যাকেন্সিটা জেনেছেন, বিজ্ঞপ্তি দেখেছেন বলেই তো আপনি অ্যাপ্লাই করতেছেন। তো কোন পোস্টের এগেইনস্টে অ্যাপ্লাই করছেন এটা বলতে হবে। সিভি ডাজ নট ইউজ নেম অফ দ্য পোস্ট, সিভিতে কখনোই উল্লেখ থাকবে না আপনি কোন পোস্টের জন্য চাকরি খুঁজতে যাচ্ছেন। তারপরে আছে কভার লেটার অ্যাড্রেসেস দ্য এমপ্লয়ার।
কভার লেটারে এমপ্লয়ারকে অ্যাড্রেস করা হয় যে আপনি হায়ারিং ম্যানেজার, এইচআর পার্সন, তাদের কার কাছে লিখছেন, তাকে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম বা তার কাছে মেনশন করে, তার পজিশনটা মেনশন করে কভার লেটারে কথা আসবে। সিভি ডাজ নট অ্যাড্রেস দ্য এমপ্লয়ার। সিভিতে কখনোই কোন এমপ্লয়ারের কাছে লিখছেন এটার অ্যাড্রেসিং থাকবে না, উল্লেখ থাকবে না। কারণ হচ্ছে একটা সিভি দিয়ে তো আপনি একাধিক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন, কারণ সিভি হচ্ছে সবসময় স্ট্যাটিক। সিভি একবার ভালো করে প্রিপেয়ার করলে ওটা 3-4 বছর আপনি ইউজ করতে পারেন, তারপর আপনি ওটা আপডেট করেন বা এর মধ্যে যদি অন্য কোনো এক্সপিরিয়েন্স আসে এক্সপিরিয়েন্স অ্যাড করেন। বাট কভার লেটার কখনোই এই জিনিসটার আবার ব্যতিক্রম করা যাবে না। আপনাকে প্রত্যেকবার একটু নতুন শেপে কভার লেটারটা চিন্তা করতে হবে যে কোন কোম্পানি, কার কাছে লিখতেছেন, এই বিষয়গুলো। আচ্ছা, এরপরের স্লাইডে কি আছে দেখেন, লুক এট দ্য সার্কুলার। ধরেন পাশে এই যে লম্বা পৃষ্ঠাটা, এটা হচ্ছে গিয়ে কোন একটা বিজ্ঞপ্তি যেখানে চাকরির জন্য ভ্যাকেন্সি ডিক্লারেশন করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চেয়েছে কে, একটা ভ্যাকেন্সি দিয়েছে 4টা পোস্টের জন্য, রিভিউ পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং, একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি। সেখানে জব রেসপন্সিবিলিটিতে কতগুলো কথা বলে দেওয়া হয়েছে। এই রেসপন্সিবিলিটি গুলা যদি আপনার নিজের সাথে ম্যাচ হয়ে যায় বা আপনি এগুলো মেনটেন করতে পারবেন বলে যদি ধরে নেন, তারপরে যদি আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে এটা মিলে যায়, তাহলেই ধরা যেতে পারে মোটামুটি শিক্ষাগত যোগ্যতা, এক্সপিরিয়েন্স এই দুইটাই, তাহলে আপনি এটার জন্য অ্যাপ্লাই করার জন্য সাফিসিয়েন্ট। তো তখন আপনি অ্যাপ্লাই প্রসিডিউরটা কি, প্লিজ সাবমিট ইউর সিভি এন্ড কভার লেটার অ্যালং উইথ কপিজ অফ সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, কপি অফ এনআইডি টু অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, মানে এইচআর অফিসারের কাছে এই অটোমেশন কোম্পানি থেকে আপনার সবগুলা চিঠি জমা পড়ার কথা। মানে যারা যারা অ্যাপ্লাই করতেছে অ্যাজ ক্যান্ডিডেট, তাদের সবারটা যেতে হবে এইচআর অফিসারের কাছে এবং সেটার আবার ম্যাম, অ্যাড্রেসও দিয়ে দিয়ে। হ্যাঁ বলেন। আমাকে একটু লিভ নিতে হইতেছে না, আমার আইডিটা চ্যাট বক্সে দিয়ে যাচ্ছে, একটু কষ্ট করে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বাইরে যেতে হইতেছে। লিভ নিয়ে যান, আর এখানে চ্যাট বক্সে চ্যাট মনে হয় ওপেন আছে, বক্সে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, তো যেটা বলছিলাম যে যার কাছে আপনি অ্যাপ্লাই করবেন তার অ্যাড্রেস বলা আছে, ওয়েবসাইট বলা আছে, এন্ড এভরিথিং। তার কাছে আপনার এই চিঠিটা জমা দিতে হবে, অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে, যেখানে বলা থাকবে। বাট আপনার যদি এটা সিভি হয় তখন কিন্তু কার কাছে লিখছেন এন্ড এভরিথিং এগুলা কথা বলার কোনো দরকার নাই। ঠিক আছে? আচ্ছা স্টুডেন্টস, জাস্ট 1 মিনিট, আমি আবার ব্যাক করছি।
স্টুডেন্টস আমরা কি সবাই শুনতে পাচ্ছি? হ্যালো, জি ম্যাম, ওকে। তো এই গেল কথা যে শুনতে অ্যাড পাচ্ছি। অনুযায়ী যখন চিঠিটা জমা করবে, চিঠিটা লিখা, কার কাছে লিখা এন্ড এভরিথিং এগুলো কভার লেটারে থাকবে, বাট সিভিতে এই কথাগুলো থাকবে না। পরের স্লাইডে দেখেন ফরম্যাট অফ দ্য কভার লেটার কি কি থাকবে। ডেট, অ্যাড্রেসিং দ্য এমপ্লয়ার এন্ড অ্যাড্রেস অফ দ্য এমপ্লয়ার। অ্যাড্রেসিং দ্য এমপ্লয়ার এন্ড অ্যাড্রেস অফ দ্য এমপ্লয়ার এটার মানেটা কি? এটা দেখেন যে তাকে আপনি আপনার চিঠিতে সুন্দর করে সম্মানের সাথে সম্বোধন করবেন। যেহেতু তার কাছে চাকরি চাইছেন, অবশ্যই এটার মধ্যে একটা বিনয় প্রকাশ থাকতে হবে। দ্বিতীয়ত, সে কোন প্রতিষ্ঠানের এমপ্লয়ার, যে আপনাকে নিয়োগ করছে, নিয়োগকারী কোন প্রতিষ্ঠানের অ্যাড্রেস কি, এটা লিখতে হবে। তারপর হচ্ছে স্যালুটেশন। স্যালুটেশন হচ্ছে ডিয়ার স্যার, ম্যাম, যেখানে আমরা লিখি ওই অংশটা চিঠির ভিতরে। ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, প্রথম প্যারাগ্রাফটা যেখানে আপনি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করে আপনার চাকরিতে জয়েন করার যোগ্যতাটা প্রকাশ করেন। তারপর হচ্ছে এডুকেশনাল ডিটেলস, আপনি একটু পরে অল্প লিখার মাধ্যমে আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, কি যোগ্যতা, কেন এই চাকরির সাথে আপনার পড়াশোনা সামঞ্জস্যপূর্ণ, এই কথাগুলা বলবেন। তার কয়েক লাইন পরে এই একটা দুইটা লাইন করে সব জায়গায় লিখবেন, প্রত্যেকটা পয়েন্টের জন্য এক দুই লাইনে বেশি লেখার দরকার নাই। এক্সপিরিয়েন্স ডিটেলসে আপনি লিখবেন যে আপনি কোথায় কোথায় এ যাবৎকালে কাজ করেছেন, সেই কাজগুলা কিভাবে আপনার বর্তমান অ্যাপ্লিকেশনের চাকরির সাথে সম্পর্কিত, এটা বলতে পারেন। তারপর হচ্ছে সেলিং স্টেটমেন্ট উইথ ক্লোজিং, মানে হচ্ছে একদম লাস্টে এমন একটা আশাব্যঞ্জক লাইন, এই লাইনটাই কিন্তু একটা অনেক বড় বাজিমাত করতে পারে যে আপনি কিভাবে নিজের অ্যাপ্লিকেশনের অর্থাৎ কভার লেটারের ক্লোজিংটা করতেছেন। যে আপনার লেখাটা এতটুকু ইমপ্রেসিভ হতে হবে, আপনার লেখার ভিতরে ওয়ার্ড চয়েস গুলো এমন কনফিডেন্টের সাথে প্রকাশ পাবে, অন্য আর 10টা ক্যান্ডিডেটের চেয়ে অবশ্যই আপনার কভার লেটার জন্য আপনাকে একটা ভিন্নতা দেয়। আপনি কতটুকু কনফিডেন্সের সাথে এই চাকরিতে অ্যাপ্লাই করছেন, আপনার এই কনফিডেন্সটুকু আপনার চাকরি করাকালীন সময় আপনার ভিতর থাকবে কিনা, এই প্রতিষ্ঠানের প্রতি ডেডিকেশন এন্ড এভরিথিং, এগুলো আপনার সেলিং স্টেটমেন্টে বলবেন উইথ ক্লোজিং। ক্লোজিংটার ভিতরে তখন মানে এই ল্যাঙ্গুয়েজটা আসলে একে অপরকে কমপ্লিমেন্ট করা আর কি, সেলিং স্টেটমেন্ট আর ক্লোজিং। আর আরেকটা জিনিস এই লাস্ট পয়েন্টে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেই প্রতিষ্ঠানে চাকরি করতে যাচ্ছেন সেখানে ওই প্রতিষ্ঠানটাকে কেন আপনার কাছে বেটার মনে হয়, অন্য আর 10টা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই না করে ওখানে কেন করছেন, মানে তাদের কিছু প্রশংসা করা বা তাদের ইউনিকনেস কে প্রকাশ করা, অন্য 10টা কোম্পানি থেকে কেন ওই কোম্পানিটাকে আপনি প্রেফার করছেন, এই জিনিসটা সেলিং স্টেটমেন্টে রাখলে ভালো হয়, মানে গঠনটা ভালো হয় কভার লেটার। ঠিক আছে, এই স্লাইডটা সবাই বুঝতে পেরেছেন? আমি পরের স্লাইডে যাচ্ছি। বিগিনিং, আচ্ছা এটা হচ্ছে গিয়ে স্যাম্পল, এগুলা নিয়ে আমি আর খুব বেশি কথা বলবো না, এগুলো আপনারা নিজেরাই পড়ে দেখতে পারেন। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি এই সবগুলোর সাথে এগুলা মিলবে। যেমন ধরেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ, এখানে প্রিন্সিপালের কাছে আপনি নিজে সেখানে লেকচারার হিসেবে একটা চাকরি খুঁজতেছেন। I'm a postgraduate in applied linguistics and ELT and keenly interested to work with your institute as a lecturer in English. I have learned about the recruitment via your institute's website. Website এ বিজ্ঞপ্তি পেয়েছে। As you are looking for a proficient lecturer, I believe I can support you with my educational qualifications and professional experience. এখানে খেয়াল করেন, I believe কথাটা মানে কি, মানে আমি বিশ্বাস করি। আমার উপর যদি আমার বিশ্বাস থাকে তবেই না অন্যরা আমাকে বিশ্বাস করবে, এবং আমাকে এটা ডিক্লেয়ার করতে হবে যে ইয়েস আই বিলিভ মাইসেলফ। এই ধরনের কনফিডেন্স সহ শব্দগুলা চুজ করার ব্যাপারে, এই ধরনের লেটার লিখতে গেলে কিন্তু সচেতন থাকতে হবে এবং এই টাইপের সুন্দর সুন্দর শব্দ বাছাই করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ডেট, নেম অফ দ্য ডেজিগনেশন অফ দ্য এমপ্লয়ার হু সার্কুলেটেড দ্য নোটিস, ইনস্টিটিউশনস নেম, কমপ্লিট অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন, স্যালুটেশন, ডিয়ার রেসপেক্টেড স্যার, ম্যাডাম, ম্যাম। আচ্ছা, ম্যাম স্পেলিংটা খেয়াল করেন, এটা অনেক স্টুডেন্ট ভুল করে। আমরাও যখন কোনো কারণে স্টুডেন্টের কাছ থেকে কোনো মেসেজ পাই দেখি যে সব স্পেলিং পারে, ম্যাম স্পেলিং আর পারে না। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর উপরে যে পয়েন্ট গুলো আছে এগুলো অলরেডি আমাদের ডিসকাশনে চলে আসছে, স্যাম্পলটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। আর কিছু কিছু কথা কিন্তু সিভি পড়ানোর সময় আমি বলে ফেলছি, যেমন অ্যাড্রেস ভুল করা যাবে না, যার কাছে চিঠি লিখছেন তার ডেজিগনেশন, লেটার, এগুলা ভুল করা যাবে না, নাম ভুল করা যাবে না, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, মানে যে প্রথম প্যারাটার মধ্যে আপনি আপনার নিজের পরিচয় তুলে ধরছেন, কোন পোস্টে অ্যাপ্লাই করবেন বলছেন এবং কেন বিজ্ঞপ্তিটা, কিভাবে বিজ্ঞপ্তিটা জানতে পেরেছেন, এই কথাগুলো বলতেছেন। নেম অফ দ্য পোস্ট, বেস্ট ডিগ্রি ম্যাচড উইথ দ্য পোস্ট, মানে ওই পোস্টে চাকরি করার জন্য আপনার কাছে সর্বোচ্চ ডিগ্রি কোনটা আছে। স্ট্রাকচার অফ দ্য সোর্স অফ দ্য সার্কুলার,
আর সেলিং স্টেটমেন্ট মানে সেলফ অ্যাপ্রিসিয়েটিং স্টেটমেন্ট। আচ্ছা, মানে আপনি নিজেকে নিয়ে যেই কনফিডেন্সটাকে প্রকাশ করছেন, এটাও সেলিং স্টেটমেন্টের মধ্যে পড়ছে। দেখেন এই যে আই বিলিভ আই ক্যান সাপোর্ট ইউ, এই পুরোটা স্টেটমেন্ট আপনার সেলিং স্টেটমেন্ট। আচ্ছা, এরপরে দেখেন এডুকেশনাল ডিটেলস আসে। এডুকেশনাল ডিটেলস আপনার ডিগ্রি, ইউনিভার্সিটি আর কোন বছর পাশ করেছেন এই কথাগুলো আসবে। স্যাম্পলে আপনারা এগুলো দেখতে পাবেন। প্রফেশনাল ডিটেলস, আপনি এতদিন পর্যন্ত কোথায় চাকরি করেছেন এবং ওই চাকরির বয়সে আপনার কি কি ধরনের এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স কিভাবে পরবর্তী অ্যাপ্লাই করা চাকরিতে কাজে লাগবে, এই জিনিসগুলো উল্লেখ থাকবে। সেলফ প্রমোশনাল স্টেটমেন্ট, যেখানে আপনি নিজেকে 8-10টা এমপ্লয়িকে বাছাই না করে ওই কোম্পানির আপনাকে কেন বাছাই করা দরকার, আপনি কেন অন্যদের চেয়ে বেটার, এই জিনিসটা আপনি বলেন। I believe my higher study gives me the opportunity to contribute my country to keep pace with global advancements by developing English language, teaching and research. এই জিনিসগুলা খেয়াল করেন। এমন ভাবে বলা হচ্ছে আপনি আপনার ব্যাপারে ফুল কনফিডেন্স যে আপনি একজন ভালো শিক্ষক এবং এতদিন যে শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন সেখানে ভালোভাবে পড়িয়েছেন, ইন ফিউচারে আপনার অনেক ভালো করার ইচ্ছা আছে। এই জিনিসটা আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ করতে হবে। I'd like to make an outstanding support in your institution. So I'm looking forward to meeting further assessments to prove my abilities. Thank you for your time and contemplation. এই সবটুকু কথার ভিতরে কোথাও কিন্তু খেয়াল করেন কোনো লেস কনফিডেন্ট, লো ল্যাঙ্গুয়েজ, নিজের ব্যাপারে দ্বিধা বোধে ভুগছে, এইরকম কোনো কথা নাই। একদম পিওরলি বুঝতে পারা যাচ্ছে যে এই ব্যক্তি এই চাকরিতে অভ্যস্ত না হলে অন্তত এই চাকরির পরিবেশের সাথে সে আসার জন্য পজিটিভলি অনেক বেশি আগ্রহ। এই আগ্রহটা চাকরির লেটারে প্রকাশ করা অনেক জরুরি। আদারওয়াইজ এত চাকরির ক্রাইসিসের মধ্যে কেউ কিন্তু আপনার ভালো প্রমোশন দিবে না, মানে ভালো ইমপ্রেশন ক্রিয়েট করবে না, যদি না লেটারের ভিতরে নিজের ব্যাপারে কনফিডেন্স প্রকাশ না করেন। আচ্ছা, এরপরের স্লাইড আছে ক্লোজিং এন্ড অ্যাটাচমেন্ট। এখানে আপনারা সিনসিয়ারলি ব্যবহার করবেন। অনেকে ইয়ার্স ওবিডিয়েন্টলি বলে, এই ল্যাঙ্গুয়েজটা প্লিজ ব্যবহার করবেন না, কারণ ইয়ার্স ওবিডিয়েন্টলি ফর্মাল ল্যাঙ্গুয়েজের মধ্যে আসলে অত একটা পড়ে না, এটা সেমি ফর্মালের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে নাম, কমপ্লিট অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো সব উল্লেখ করছেন। আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার এগুলাও কিন্তু ভুল করা যাবে না। অ্যাটাচমেন্টে সিভি উইথ ফটোগ্রাফ আসবে, মানে এই লেটারটা শেষ হওয়ার পরে পরবর্তী ডকুমেন্ট যেটা হচ্ছে আপনার সিভি উইথ ইয়োর ফটোগ্রাফ। এরপর আমাদের আলোচনা শেষ। আগামী ক্লাসে আপনাদের কিছু প্র্যাকটিস হবে ইনশাল্লাহ, এগুলো মাসুম স্যার এসে করাচ্ছেন। আজকে আমি যা যা পড়িয়েছি কারো কোনো প্রশ্ন বা কিছু বুঝেন না এরকম আছে কিনা, প্রশ্ন করেন। কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, যা পড়িয়েছি এটা বুঝেছেন কিনা এটা একটু বলেন। জি ম্যাম, বুঝছি ম্যাম। ওকে, এই স্লাইড গুলো আপনাদের সাথে। একটা কোশ্চেন ছিল ম্যাম, হ্যাঁ এই হ্যাঁ প্লিজ। সিভি বা রেজিউমে যাই মানে লিখি ম্যাম, এটা কি উপরে আমাদের লেখা দিতে হবে যে এটা একটা সিভি বা রেজিউমে এরকম হেডলাইনে? কারিকুলার ভিটা এই কথাটা আপনারা উল্লেখ করবেন, অথবা রেজুমে অফ, আপনার নাম কি মোহাম্মদ সাজ্জাদ আমিন, তো আপনি লিখতে পারেন রেজুমে অফ মোহাম্মদ সাজ্জাদ আমিন, তারপরে সবটুকু স্টার্ট। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, ওকে। জি ম্যাম। আর সিভি কভার লেটার কখনো যদি কোনো অফিসে গিয়ে জমা দেন, ওটার সাথে একটা খাম দিতে ভুলবেন না। এটা একটা ভদ্রতা জ্ঞান যে আমরা একটা সুন্দর খামে ভরে কাগজটা অফিসে জমা দিচ্ছি। আর আজকে আমি যা পড়িয়েছি আমি অনেক কিছুই সোশ্যাল লাইফ, প্র্যাকটিক্যাল লাইফের সাথে কানেক্ট করে এই কারণে পড়ালাম, কারণ এটা আসলেই প্র্যাকটিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটা রাইটিং আইটেম, যেটা সবার কাজে লাগে। এই প্রসেসের ভিতর দিয়ে যাবেন না এমন কেউ নাই। কেউ যদি কোনো প্রতিষ্ঠানে ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রকাশ করেন, সেখানে আপনাকে অন্তত কভার লেটার লাগবে। কারণ হচ্ছে যে আপনাকে পরবর্তীতে বিজনেস ডিলিংস এর জন্য অন্যদের সাথে কভার লেটার লেনদেন করতে হবে, মানে কোনো ব্যাপারে অ্যাপ্লাই করা লাগতে পারে। ঠিক আছে, ওকে। সো স্টুডেন্টস, আর অ্যাটেন্ডেন্সটা সবাই চ্যাট বক্সে দিয়ে দেন, আমি পরবর্তীতে এটা স্যারের কাছে পৌঁছে দিব। আর যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ আর কোনো প্রশ্ন নাই, তারা আজকের মতো লিভ নিতে পারেন।